মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার শৌর্যে বীর্যে নন্দিত সংহিতা। প্রিয় দর্শক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার প্রিয় স্বপ্নের সোনার বাংলা প্রবেশ করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। এই মহেন্দ্র ঘণ্টিকে স্মরণ করে সংসদ টিভির বিশেষ আয়োজন শতবর্ষে শত কবিতায় আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বের মতো এই পর্বেও আমাদেরকে আবৃত্তি পরিবেশন করে শোনাবেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশবরেণ্য দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবং আমি প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হাসান আরিফ, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি পরিচিত নাম, এবং তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে প্রজন্মকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বরেণ্য আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফ ভাই। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্গবন্ধুকে নিয়ে যিনি অজস্র লাইন রচনা করেছেন কবিতায়, ছড়ায়, এবং জাতীয় কবিতা পরিষদের যে আন্দোলন সামরিক স্বৈরাচারের সময় শুরু হয়েছিল সেই আন্দোলনের পুরোধা একজন ব্যক্তিত্ব কবি আসলাম সানি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আমরা কথা শুনব। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করব। আমরা কয়েকটি কবিতা শুনে আসি বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। এই কাক ও কোকিলের যুগে আমরা তোমাকে ভুলিনি পিতা। তোমার জন্ম, মৃত্যু, প্রেম, সংগ্রাম চিন্তার ফুল হয়ে নদীর ঢেউয়ের মতো আমাদের জাগায় পিতা। আমরা আছি ৫৬,০০০ বর্গমাইল জুড়ে, মানুষের মানচিত্রে উড্ডীন পতাকার সমান্তরালে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। হাজারো লোভ ও নির্যাতনেও আমরা তোমাকে ভুলিনি পিতা, আমরা তোমাকে ভুলিনি। মহামান্য পিতা, তুমি যেন আকাশ ছোঁয়া সেই কালপুরুষ, যার সমতুল্য কোনো বীর, কোনো নেতা আর অবশিষ্ট নেই এখানে। যেখানে তোমার লাশ, রক্তাক্ত সিঁড়ি, কফিনে জমা দুঃখটুকু আর শহীদ হবার দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় পিতা ৭১-এর সেই ফুল ও আগুন ফোটানো সাহসী দিনের কথা। রেসকোর্সের ময়দান থেকে যেদিন গর্জে উঠেছিল তোমার কণ্ঠস্বর, অবাক বিশ্ব সাহসী তর্জনী, দাঁড়ালো উচ্চশির তুলে জয় বাংলা। স্বতঃস্ফূর্ত জনসমুদ্রের তুমুল উন্মাদনায় সেদিন স্বপ্নের দিন শুরু, সেদিন আমাদের প্রথম স্বাধীনতা। বাংলার মানুষ কি ভুলতে পারে সেই আনন্দ উত্থানে, সেই অমৃত কণ্ঠের দিন? আমরা তোমাকে ভুলিনি পিতা, ভুলব না কোনো দিন। তোমার রক্তের কসম, আমরা তোমাকে ভুলিনি পিতা, ভুলব না কোনো দিন, কোনো দিন। রেসকোর্স ময়দান থেকে যেদিন গর্জে উঠেছিল তোমার কণ্ঠস্বর, অবাক বিশ্ব সাবাস তর্জনী, দাঁড়াল উচ্চশির তুলে জয় বাংলা। স্বতঃস্ফূর্ত জনসমুদ্রের তুমুল উন্মাদনায় সেদিন স্বপ্নের দিন শুরু, সেদিন আমাদের প্রথম স্বাধীনতা। বাংলার মানুষ কি ভুলতে পারে সেই আনন্দ উত্থানের, সেই অমৃত কণ্ঠের দিন? মহান পিতা, আমরা তোমাকে ভুলিনি, ভুলব না কোনো দিন। তোমার রক্তের কসম, আমরা তোমাকে ভুলিনি পিতা, ভুলব না কোনো দিন, কোনো দিন। আকাশ ভরা আলোর ঢলে, শাপলা ফুলে নদীর জলে, জোনাক জলা বাঁশ বাগানে, ভাটি আলির সুরের টানে, নায়ের পালে মাঝির গানে, ধানের খেতে তিল তিসিতে, শিশির ভেজা ঘাসের দেশে, মায়ের কোলে মুজিব আসে। ভালোবাসায় ভরিয়ে তীর, পদ্মা মেঘনা মধুমতির, জনসাগর উছলে দিয়ে বাংলাদেশের বিজয় নিয়ে মুজিব আসে বীরের বেশে। সবুজ বনে পাখির গানে, বাতাসে ফিরে খুশির তানে,
তাকাও কাছে তাকাও দূরে, পাহাড় ভেঙে পাতাল ফুঁড়ে, মুজিব হাসে আকাশ জুড়ে। হঠাৎ দেখি আধার নামে, হারিয়ে যায় তারার মেলা, চাঁদের আলো মেঘের খেলা। আমের বলে শিমুল ফুলে, পাখ পাখালি সবাই থামে। খোকার চোখে খুকির চোখে, আকাশ ভেঙে কান্না নামে। লক্ষ বনের চোখের জলে, মা যে হারায় অতল তলে। হে দয়াময়, কি দুঃসময়। শিশুর মুখে চাষির বুকে, সাহস দিতে সেই সে শোকে। আবার দেখো উচ্চ শিরে, আধার চিরে আকাশে ঘিরে, সূর্যের তেজে মুজিব আসে। মুজিব আসে, মুজিব আসে, মুজিব আসে, মুজিব আসে। মুজিব আনে মুক্তি ও জয়, দেখো এই বাংলা মুজিবময়। আপনি যতদিন ছিলেন নদীগুলো ছিল বহতা, আমাদের ঘরে সংসারে অভাব ছিল, দৈন্য ছিল না। কাজ সেরে হতাশায় ছিন্ন ভিন্ন হয়ে ঘরে ফিরে এসে ভাবতাম, যাই হোক না কেন বঙ্গবন্ধু তো আছেন। আপনি যতদিন ছিলেন অপরাধীদের ভয় ছিল, হত্যাকারীরা আত্মগোপনের চেষ্টা করত সর্বাত্মক। এখন বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের ক্ষুদ্র স্বর্গ। এখন বঙ্গবন্ধু তো নেই যে গর্জে উঠবেন সাহসে। আপনি যতদিন ছিলেন খুব বড় ছিল দেশের চৌহদ্দি, এখন গুটিয়ে এসেছে ভূগোল ও ইতিহাস দুই। এখন সত্যি সত্যি বানরে সঙ্গীত গায়, শিলাভাসে জলে। হত্যাকারীর কাছে শুনতে হয় গণতন্ত্রের সংজ্ঞা ও বিশ্লেষণ। আপনি নেই বঙ্গবন্ধু, কেউ থাকে না এই মরজগতে, কিন্তু আমরা বহু কোটি মানুষ আপনাকে খুব ভালোবাসি। আমাদের এক একটা হৃদয় হয়ে যায় সর্বাংশে বাংলাদেশ। সেখানে আপনার স্থান গভীর, গভীরতম শ্রদ্ধায়। আমরা কবিতা শুনলাম, এবারে আমরা চলে যাচ্ছি আলোচনা পর্বে। আমি শুরুতেই হাসান আরিফ ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি তো মুক্তিযুদ্ধের সময়টাতে আপনার শিশু কিশোর সময় এবং বঙ্গবন্ধুর যে সপরিবারে যে নৃশংস হত্যাকাণ্ডের যে অপরাধের দায়ভার আমরা বহন করি, এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে আপনার শৈশব কৈশোরের অবস্থা থেকে বঙ্গবন্ধুকে আপনি যেভাবে ধারণ করেছেন সেই বিষয়ে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ কাজী মাহতাব সুমন। আপনি ঠিকই বলেছেন যে আমার শিশুবেলায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং আমার শিশুবেলাতেই আমি বলবো যে ৭৫-এর ১৫ই আগস্ট সংগঠিত হয়। ফলে আমার একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল শিশু মনে। ৩.৫ বছর তেমন কোনো ঘটনা নয়, বিশেষ করে শিশুদের কাছে তো নয়। যুদ্ধের সময় আমার নানা বাড়ি কুমিল্লা শহরে, সেখান থেকে আমার মাকে ছেড়ে বাবা যুদ্ধে চলে গিয়েছিলেন, গোকুলনগর ইয়থ ক্যাম্পের ইনস্ট্রাক্টর ছিলেন। মা কুমিল্লাতে আমাদের ৩ ভাই বোনকে নিয়েছিল নানা নানির সঙ্গে। মাকে ছেড়ে ৩ বার আমরা চলে যেতে হয় এবং ৩ বার যে যাই আমরা, একবার ১ মাস, একবার ২ মাস, একবার তারও বেশি সময়। কিন্তু চূড়ান্ত মুহূর্তে যখন জীবন সবচেয়ে বেশি শঙ্কায়, তখন আমরা আমার মায়ের কাছে ফিরে আসি। কারণ তখন আর কুমিল্লায় আশেপাশে কোথাও আর নিরাপদ বলে কোনো স্থান নেই। ফলে মায়ের কাছে ফিরে আসাই ভালো। আর মা তো আছে মায়ের মা এবং বাবাকে নিয়ে। ফলে সারাটা রাত কেটেছিল বাংকারে। আমি মুক্তিযোদ্ধাদের চোখে দেখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নানা প্রতিদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতেন। কারণ কয়েকশো গজের মধ্যে ছিল পাকিস্তানি আর্মিদের ক্যাম্প, কিন্তু খুব নির্ভয়ে তিনি একটু উচ্চস্বরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতেন। ফলে চরমপত্র থেকে শুরু করে আমার শিশু মনে অনেক কিছু গেঁথে আছে। এবং আপনারা জানেন যে ৭ই মার্চের ভাষণটি পরের দিন বাজানো হয়েছিল
বাংলাদেশ বেতার থেকে। তখন আমার নানা উঠানে সিঁড়ির মধ্যে সে ভাষণ চালিয়েছিলেন, কারণ অনেক মানুষ জড়ো হয়ে সে ভাষণটি শুনেছিল। আর আমি নিজে বঙ্গবন্ধুকে প্রত্যক্ষ করি তিনি যখন প্রথম কুমিল্লাতে যান, এবং আমার সেই ছোটবেলায় আমি একা একা টমসন ব্রিজের এখানে দাঁড়িয়েছিলাম, কারণ বঙ্গবন্ধু গিয়েছিলেন সেই এয়ারপোর্টের দিকে, সেইখানে সম্ভবত তার ভাষণটি দিয়েছিলেন। আমি ভাষণস্থলে যাইনি, পথে দাঁড়িয়েছিলাম। 15ই আগস্ট আসলে মানা না মানার বিষয় নয়, আমি বলছি যে আমার বিশ্বাসের মধ্যে আসছিল না যে জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কারণ আমার শিশু মনে সেটা ঠিক কি করে বলবো, এটা অনেক বড় হয়ে মানে আরও কয়েক বছর পরে আমি এই নিষ্ঠুর শহরে আসি, কারণ কুমিল্লাতে থেকে আমি ঢাকায় আসলাম। এসে আমাদের বাসাটা হলো ঠিক 32-এর উল্টো দিকে, এবং ওখানে দাঁড়িয়ে ওদিকে যেতে দিত না সবাইকে, খুব সহজ করে যেতে দিত না, নানান রকম প্রতিবন্ধকতা ছিল। তো আমি ভাবতাম, এবং সেই ভাবনাটা পরবর্তীতে আমার ধারণা আমাকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে কবিতায় যে বিশ্বাস স্থাপন করতে হয় সেই বিশ্বাস স্থাপনে সহায়তা করেছিল। এই যে বঙ্গবন্ধু আমার স্বপ্নের মানুষ, তাকে আমি দেখতে গেলাম, এই যে দূর থেকে শুনলাম আমি হত্যাকাণ্ডের কথা, এবং পরবর্তীতে এই শহরে এসে আমি সেই বাড়ির মুখোমুখি বাস করলাম, এবং আমি কিশোরে উত্তীর্ণ হলাম। আমার ধারণা যে আমরা বলি না যে অন্ধকার আপনাকে সবসময় প্রতিবন্ধকতা তৈরি করে, কোনো নিষ্ঠুরতা আপনাকে সবসময় সংকুচিত করে, তার বিপরীত কথাটাও বলি। আপনি যে ভালো কিছু করবেন সেই প্রতিজ্ঞা তো ওখান থেকে নিতে হবে আপনাকে। অন্ধকারের বুক চিরে আলোটা জ্বালবেন সেই প্রতিজ্ঞা যদি আপনি নেন, তবেই তো আপনি আসলে সত্যিকারের পথটা পাবেন। একদম। আর এভাবেই বঙ্গবন্ধু আমাদের জীবনে আলো জ্বেলেছেন, এবং কোন বিশ্বাস থেকে তার নাম উচ্চারণ করতে হবে সেটি তিনি শিখিয়েছেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। আসলে আপনি এই অনুপ্রেরণার কথা বললেন, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। বঙ্গবন্ধু নিয়ে আপনার অনেক বিস্তৃত কাজ আছে। আমি চলে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন কবি আসলাম সানি, যিনি অজস্র কবিতা লেখা রচনায় বঙ্গবন্ধুকে নিয়েছেন, এবং আমার দেখা যে অত বেশি বঙ্গবন্ধুকে নিয়ে বিরুদ্ধ সময় থেকে সবসময় তিনি লিখছেন। ওনার ঝোলা ব্যাগের মধ্যে বঙ্গবন্ধুর লেখা পাওয়া যাবে না এমন ছিল না। তো আসলাম সানি, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে আপনার যে এই ব্যাপক সার্বক্ষণিক যে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি লিখছেন, বঙ্গবন্ধুকে ভাবছেন, এটা কেন? আপনি আপনার এই বিষয়টা একটু জানতে চাইব। বাংলা আমার, বাঙালি আমি, মহাকালের সন্তান, মুক্তিযুদ্ধ ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ আমার, চিরকালের শ্রদ্ধা, বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। আমি পুরনো ঢাকার মানুষ। আমি এমন একটি জায়গায় জন্ম নিয়েছি, সেই লালবাগ দুর্গ, যেখানে চকবাজার, পুরনো ঢাকার এবং 52-এর ভাষা আন্দোলনের রক্তস্নাত স্মৃতিময় যে অঞ্চলটি, আমার বাড়ির একেবারে পেছন দিকটা। এবং একই পাড়ায় আমি সেই শৈশবে এমন একটি সময়, আমার পিতা হাজী মোহাম্মদ সামিউল্লাহ, উনি এখন প্রয়াত, তিনি লালবাগ ইউনিয়ন আওয়ামী লীগের তখনকার দিনে তার ভাইস প্রেসিডেন্ট। উনি খুব প্রগতিশীল মানুষ, তেমন লেখাপড়া জানতেন না। আমি উদ্দীপ্ত হই তাকে দেখে, এবং সেখানে আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার বাড়ি ছিল, রিয়াজউদ্দিন আহমদ, যিনি পরবর্তীতে ঢাকা নগর আওয়ামী লীগের নেতা ছিলেন। আমি যে কথাটি বলছিলাম যে পাকিস্তানি স্বৈরাচারী দুঃশাসন কাল আইয়ুব খানের, তখন আমার মনে পড়ে আমি মিছিলে গিয়েছি, এবং তখন নির্বাচন হচ্ছিল, যেটিকে স্বৈরাচারী নির্বাচন, অর্থাৎ ফাতেমা জিন্নাহ, কায়েদে আজম জিন্নার বোন, এবং আইয়ুব খান গোলাপ ফুল মার্কা, এবং ফাতেমা জিন্নাহ ছিলেন হারিকেন মার্কা। এবং আমি তখন হাফ প্যান্ট পরা, আমি ক্লাস 5-6-এর ছাত্র মাত্র, প্রাইমারি স্কুলের। আমি মিছিলের পেছনে পেছনে ছুটি, এবং আমার মনে আছে সেই 66-67 6 দফার আন্দোলন। সেই সময় আমি জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, কিংবা তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, এই ধরনের স্লোগানগুলো দিচ্ছি, কিংবা ওই নেচে নেচে করছি যে গমের ধামে চাল খেয়ে স্বর্গে যাবো গো, আইয়ুব খানের টিক্কি ধরে স্বর্গে যাবো গো, মোনায়েম খানের টিক্কি ধরে স্বর্গে যাবো গো, উজ্জীবিত হচ্ছি। হতে হতে আমাদের 71 মানে 70-এর নির্বাচন, বিশেষ করে 69-এর এই ছাঁচ, এবং 70-এর নির্বাচনে আমাদের বাড়িতে আওয়ামী লীগের মহিলা ক্যাম্প নৌকা মার্কার। আমি তখন বঙ্গবন্ধুকে একেবারে সরাসরি
দেখার সৌভাগ্য হয়েছে আমার বাড়িতে। তিনি খোলা জিপে করে নেমে নেমে যে ইয়াগুলো ক্যাম্পগুলো এবং নির্বাচনী কেন্দ্রগুলো অনেক জায়গায় টাচ করছেন, মহিলাদের ক্যাম্প বলে আমাদের বাড়িতে উনি হাঁটলেন। তখন আমি খুব কাছের থেকে দেখার সৌভাগ্য। আমার পিতা এই গত 2018-তে মৃত্যুর দিন পর্যন্ত 23 নং ওয়ার্ড ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন সভাপতি ছিলেন ওয়ার্ডের। তো যাই হোক, যে কথাটি বলছিলাম, পারিবারিকভাবে রক্তে একটা ছিল, যার জন্যে এই বিষয়গুলো আমাকে স্পর্শ করত, বুঝতাম, খুব কাছের থেকে দেখতাম যে তখন গাজী গোলাম মোস্তফা আওয়ামী লীগের ঢাকা নগরের সভাপতি, তার লোক আসছে আমার বাবাকে ডাকতে। আমার বাবা এই রিলিফের এইটাই কাজ করছে 72, 73, 74, 75-এ তো যাই সে আমার পাগল হওয়া অবস্থা, এইটি আমার বন্ধুরা জানে। তারপর থেকে আমার বহুবার জেল খাটা, হুলিয়া, এবং আপনারা জানেন যে সেই আমি বঙ্গবন্ধুর ছবি তুলতে গিয়া শহীদ মিনারে আমার পুরো পেট কেটে দেয় ওই বিএনপির গুন্ডারা। তার পরবর্তীতে আমি একবার গুলি খেয়েছিলাম। শাহজাদা একজনকে, একটা ছেলে, বাচ্চা ছেলে আমার হাতের সামনে মারা গিয়েছিল ঢাকা মেডিকেলের ভেতর দিকটায়, মানে ঠিক শহীদ মিনারের পেছনে। আমি একটা ট্রাকের মতো এটার নিচে ঢুকে গেছিলাম, ওই ছেলেটা একদম আমার সামনেই দেখলাম গল গল করে। এটি হত্যা করেছিল মোর্শেদ নামে একজন কাউন্সিলর ছিল এই অঞ্চলের, এই যে বদরুন্নেসা কলেজ, কি বলে এটাকে, হোসনি দালানের। তখন ওই বাচ্চাটা মারা যায়, ওই বাচ্চাটাকে নিয়ে আমরা ভিতরে গেলাম, রক্ত টক্ত লাগলো। বাসায় জীবনের এরকম অনেক কাহিনী, অনেক শব্দ, কিন্তু সবচেয়ে বড় কথা যে জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা পুরান ঢাকায় যেভাবে দেখেছি এবং যেভাবে উপলব্ধি করেছিলাম যে তিনি যে একজন মাটির থেকে উঠে আসা একজন পুরো দস্তুর, যে মানে গণতান্ত্রিক এবং ওই যে বিশ্বের যে জাতীয় নেতাদের চরিত্র আমরা সেই 70, 71, 72 এগুলো তো দেখেছি। এবং আমি এই আজও ভাবি যে এরকম একটা বিষয়, যেমন আমাদের সর্দার জয়নুদ্দিনের একটা লেখাই ছিল, এটা নির্বাচনের সময়, কি বলে, বোয়াল মাছের 30 কাটা, এরকম একটা লেখা ছিল, বোয়াল মাছের দাঁড়িয়ে টিক্কা খানে ভিক্ষা করে শেখ মুজিবের গান। এটি সর্দার জয়নুদ্দিন, অর্থাৎ এই যে আমাদের জ্যোতি জয়নুদ্দিন আবৃত্তির একজন, এরই বাবার লেখা। উনি বড় শিশু সাহিত্যিক ছিলেন। এই জিনিসগুলো আমাদের উদ্দীপ্ত করত। আমাদের পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি, এই জিনিসগুলো আমাদেরকে উজ্জীবিত করেছিল তখন। আর পিতার আওয়ামী লীগের রাজনীতির, তারপরে 71-এর মানে 25শে মার্চের পর এই বাবাকে ধরে নিয়ে যায়, এলাকার ক্যাম্পে বন্দি টন্দি করে রাখে। তাদের আর কথা নাম এগুলো বলতে চাই না। অনেক রকম কাহিনীর মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি। এবং 75-এর পর আবার সেই 76-এ আমি লালবাগ থানা ছাত্রলীগের দায়িত্ব, পরবর্তী লালবাগ থানা যুবলীগ, এবং এইভাবে নানাভাবে স্তরে স্তরে এসে আমরা একটা জীবন কাটিয়েছি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু যে একটা মানুষের, আমাদের যে ইতিহাসের বড়পুত্র, মহাকালের যে তিনি অহংকার, গৌরব, এটি কিন্তু আমি অনেক সময় ভারতবর্ষ অনেক জায়গায় বক্তৃতা করে বলি যে বাঙালি হতে হলে তাকে বঙ্গবন্ধু, তাকে জাতির পিতা মানতে হবে। আপনাদের ভারতবর্ষের জাতির পিতা কিন্তু ইন্দিরা গান্ধী। আমি শ্রদ্ধার সঙ্গে বলি আমি মহান ভারত, এটাকে আমি মাথায় নেই, কিন্তু বাঙালি হতে, রবীন্দ্রনাথ থেকে আসতে হলে, মাইকেল থেকে আসতে হলে, জীবনানন্দ থেকে, সুকান্ত থেকে, লালন থেকে আসতে হলে বঙ্গবন্ধুকে চিনতে হবে। এবং বঙ্গবন্ধু সেই সময় আরিফ যেটি বলল যে বঙ্গবন্ধু কিন্তু ওই যে তিনি কিভাবে গীতাঞ্জলি, কিভাবে তিনি সঞ্চয়িতা বা সঞ্চিতা সবগুলোকে কিভাবে হজম করেছিলেন, এবং তার রক্তে রক্তে যে বাঙালির যে মাটির গন্ধ, আমাদের জসিমউদ্দিন কিভাবে ঢুকেছিল, যার প্রমাণ কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত। অনেক ধন্যবাদ সানি ভাই, আপনি এই সুন্দর কথা বলছেন। আমরা এই অবকাশে আমি আপনার কাছে আবার আসবো। আমরা বঙ্গবন্ধুর যে কবিতা প্রেম ছিল, বাঙালির যে গীতাঞ্জলি তিনি বহন করতেন, আমরা আমাদের বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের কণ্ঠে আরও কয়েকটি কবিতা শুনে আসি, তারপরে আমরা আবার আলোচনায় আসছি। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে। কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার মোড়ের বটগাছটাও দেখেছে তুমি কত দূর হেঁটে যাও। নদীপাড়ের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ।
তোমার স্বপ্ন আরো সবল, সার্বভৌম হয়ে উঠেছে। আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় উঠে দাঁড়িয়েছ বারংবার, বলেছ রক্ত আরও দেব। একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা। তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথাই মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। তুমি সেই ট্র্যাজেডির জন্য ঢেলে দিলে তোমার বুকের সবটুকু রক্ত। তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি? তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো নারী শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না, যেমন সন্তান ছাড়া মা হয় না, জলবিহীন মাছ হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না। তুমি ছাড়াও বাংলাদেশ হয় না, তুমি ছাড়া বাংলাদেশ হয় না। লক্ষ্যটা ছিল কতটা ধ্রুব, আর কতইটা বা ছিল সারল্য। যিশুর রক্তাক্ত বুক নিয়ে ফোটালেন যেভাবে বাংলাদেশ নামের রক্তকমল। মানুষের অপমান যখন তাবৎ রোষের দেবতা হতে দিচ্ছিল প্ররোচনা, তখনও তিনি শটান পায়ে হেঁটে চলেন নগ্ন পদে। ধস নামা পাহাড়ে চাপে দীর্ঘশ্বাস। জাতিকে সক্রিয় করে তুলতে তার ডাকে আমরা হাতে হাত তুলে নিলাম মুঠো মুঠো মাটি। বনলাম সমৃদ্ধ বীজ, তারপর ঢালি জল অবিরল। ফোটে স্বাধীনতা, উড়ল স্বাধীন পতাকা। বাড়ালাম 8 কোটি হাত সূর্যের পানে। বসন্তের মৌচাকের মতো ওঠে গুঞ্জন। শোক নয়, তার নয় পরাগ সৌরভে উষ্ণ প্রতিটি হৃদয়, প্রতিটি হাত। কাঁধে কাঁধ বজ্রমুষ্টি খুলে গিয়ে করতলে জাগে বীজ মন্ত্র। মৃত্যুর অধিক জীবনের ব্রণাক্কুর রক্তমাখা চরম পত্র। তোমার উদার বক্ষে শুনেছি যমুনার কলতান, মেঘের কণ্ঠে জাগে তারুণ্য, স্বপ্নেরা ধাবমান। সাহসে শপথে সহ্যে করেছ বাঙালিকে বলবান। মেঘের কণ্ঠে জাগে তারুণ্য, স্বপ্নেরা ধাবমান। জেল জুলুমে কত বিনিদ্র পরাধীনতার রাত, তোমাকে টলাতে পারিনি কখনো শত্রু শব্দাঘাত। গণচেতনার কাণ্ডারি তুমি, দুনিয়া করেছ মাত। তোমাকে টলাতে পারিনি কখনো শত্রু শব্দাঘাত। স্বাধীনতা পথ রচনা করেছ অবিরাম ধাপে ধাপে। জনসমুদ্রে মুক্তির বাণী, শত্রুর বুক কাঁপে। বৈশাখী ঝড় তুলেছিলে তুমি মার্চের উত্তাপে। জনসমুদ্রে মুক্তির বাণী, শত্রুর বুক কাঁপে। তর্জনী তুলে অর্জুন হয়ে ধনুক ছিলার টানে, শত্রু বিনাশে ধ্বনিত তোমার শব্দ শঙ্খ বাণে। সে ভাষণখানি ইতিহাস কি গৌরব বয়ে আনে। শত্রু বিনাশে ধ্বনিত তোমার শব্দ শঙ্খ বাণে। ত্যাগে ও ভাষণে নেতার আসনে তীব্র তেজস্বিতা, তুমি মহিয়ান রাষ্ট্রনায়ক, ঐক্যের সংহিতা। তোমাকে সালাম বাঙালি শ্রেষ্ঠ, জাতি রাষ্ট্রের পিতা। তোমাকে সালাম বাঙালি শ্রেষ্ঠ, জাতি রাষ্ট্রের পিতা। আমরা এতক্ষণ কবিতা শুনলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনায়। আমি এবারে হাসান আরিফ ভাইয়ের কাছে যাব। হাসান আরিফ ভাই, আপনি তো বাংলাদেশের যে সাংগঠনিক আবৃত্তির যে চর্চা, এটার যে প্রসার এবং সেই বিরুদ্ধ সময়ে যখন বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করা যেত না, সেই সময়ে আমাদের বয়সী আমরা যারা ছিলাম বা আমাদের চাইতে আরও তরুণ যারা,
এদের কাছে আপনিই কিন্তু মানে সারা দেশে বিচরণ করে সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রসারের পাশাপাশি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এই তিনটাকে উপজীব্য করে আপনার অনেক কাজ আছে। এখনও আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আপনার এই বাংলাদেশ ৭১-এ ফজল শাহাবুদ্দিনের কবিতা ঠিক একই স্টাইলে আমরা দেখি যে আবৃত্তি হচ্ছে, আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম। আমরা দেখছি যে নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে। তো এই যে বিষয়গুলো আপনি সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্যে কিন্তু আপনি এই বীজটি প্রথম, তো এইটা কি নিয়ে আপনার বিশেষ কি কোনো মানে নির্দিষ্ট কোনো ইচ্ছা থেকে আপনি এটা করেছিলেন, না আপনার ভেতরে অবচেতনভাবে এই বিষয়টি কাজ করেছে? এটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, 1981 সালের পরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জন্ম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম, তার ধারাবাহিকতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জন্ম, জাতীয় কবিতা পরিষদের জন্ম, পথনাটক পরিষদের জন্ম। এই যে আমরা যূথবদ্ধ হচ্ছি, তার পাশাপাশি আমরা দেখব যে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক সংগঠনগুলো যূথবদ্ধ হচ্ছে, এবং সেই যূথবদ্ধতার কালে আসলে আমরা কাকে সামনে নিয়ে কিসের জন্য যূথবদ্ধ হব, সেটি হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। সেই স্বাধীন দেশটি কীরকম হবে এটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্থির হয়েছে। যেমন আমি বলছি, প্রত্যেকটি ঘটনা, এই যে আমরা জাতীয় যে সকল প্রতিষ্ঠানের কথা বলি, আমি যদি পুলিশ, সেনাবাহিনী, এই নৌবাহিনী, এয়ারফোর্স, আমি যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বলি, আমি যদি একটি মন্ত্রী পরিষদ, তার প্ল্যানিং কমিশন, সব যদি বলি, সবই হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ফলে বঙ্গবন্ধু তার যুদ্ধটা সমাপ্ত করেছেন 1973 সালে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে। একটা কথা বলি যে প্রথম তো আসলে কবিতাই উচ্চারিত হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জনসম্মুখে। তাহলে একটি কবিতার উদাহরণও দিই। আসাদ চৌধুরী একটি কিশোরদের জন্য কবিতা লিখেছিলেন, তখন সত্যি মানুষ ছিলাম। আসলে এটা শেষ অধ্যায়টা তিনি লেখেন নাই, তিনি শুধু শৌর্যবীর্যের কথাই লিখেছিলেন। একজন সম্পাদককে তিনি 2 বার দিয়েছিলেন লেখাটা, এবং সম্পাদক হারিয়ে ফেলার ফলে এই লেখাটা আর তিনি ছাপতে পারেন নাই। লেখাটা পেলেন তিনি 76 সালে পুরনো কাগজপত্রের মাঝখানে, কিন্তু তিনি ভাবলেন মুক্তিযুদ্ধের শৌর্যবীর্য দিয়ে সেই কবিতাটা ছাপা যাবে না, কারণ ইতিহাস বদলে গেছে, বাংলাদেশ অন্য কথা বলে। তখন উনি 4টা লাইন রচনা করলেন। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। সুমন, আমাদের লড়াইটা ছিল যে তখন আমরা মানুষ ছিলাম, এখন আমরা অল্প মানুষ নই, এখনো আমরা ওই একই রকম মানুষ আছি, সেইটা প্রতিষ্ঠা দেওয়ার জন্য। তো ধন্যবাদ আরিফ ভাই। আমরা আসলাম সানি ভাই, আপনি তো বলছিলেন যে বর্ণাঢ্য আপনার যে মানে একটা প্রতিরোধ এবং লড়াই সংগ্রাম মিছিলের মধ্য দিয়ে আপনার কবিতার স্ফুরণ হয়েছে। তো ঠিক এরকমভাবেই জাতীয় কবিতা পরিষদের কথা হাসান আরিফ বললেন। তো জাতীয় কবিতা পরিষদের শুরুর সময়ের আপনি একজন সংগঠক, তো ওই সময়টার কথা একটু বলবেন। জাতীয় কবিতা পরিষদের ওই আন্দোলন, সেখানে কবিতা লেখা এবং বঙ্গবন্ধু যে ওখানেও আছে কিভাবে, এই বিষয়টা একটু আমাদের সঙ্গে আপনি যদি বলেন। বঙ্গবন্ধু আমাদের মহাকালের, কেন তিনি আমাদের প্রতীক হয়ে উঠেছেন, বাঙালির যে লড়াকু যোদ্ধার প্রতীক, তিনি সেই 52-এর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন, অনশন করেছেন, এবং এই মানে এই ধারাকে, এই মানে গতিকে মানে ধাবমান করেছেন, এবং মানে এর মধ্যে জীবন সঞ্চার করেছেন। মনে রাখতে হবে যে সেই পথ ধরে 66-র 6 দফায় তিনি বাংলাদেশের একজন নেতা, অন্য কোনো নেতা তার আগে শেরে বাংলা ছিলেন, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমাদের ভাসানী ছিলেন, সরওয়ার্দী ছিলেন, কিন্তু সবাইকে ডিঙিয়ে তিনি ওই আরেকটি দেশ মানে জাতির কাছে, ওই স্বৈরচারীদের কাছে গিয়ে, এবং তিনি 6 দফা, এটি ভাবা যায় না, এটি পৃথিবীর একটা মিরাকেল ঘটনা। আমি এই চ্যালেঞ্জ দিতে চাই। আমরা আবার আপনার কাছে আসব। আমরা এই অনুপ্রাণিত আলোচনার পরে বঙ্গবন্ধুকে নিবেদিত আরো কয়েকটি কবিতা বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের কাছ থেকে শুনে আসি। সবচেয়ে বড় সাহসের নাম স্বপ্ন দেখার সাহস। কম্বু কণ্ঠে সেই সাহসের ডাক দিয়েছিলে তুমি, শুভ এক ফাল্গুনে মহাস্বপ্নের দিকে। 10 মাস পরে কি আশ্চর্য, আমার জন্মভূমি নবরূপ ধরে জন্ম নিয়েছে অযুত মৃত্যু পাশে।
শতবর্ষের উৎসবে আজ জেগে থাক তারও নাম, জন্ম মৃত্যু এক আসনে বসে দিক তাকে সম্মান। শতবর্ষের উৎসবে আজ জেগে থাক তারও নাম, জন্ম মৃত্যু এক আসনে বসে দিক তাকে সম্মান। আমিও কি তোমার আবেগ, ভালোবাসা ও হৃদয়ের পাঠোদ্ধার করতে পারবো না? তোমার জন্মদিনের সভায় দাঁড়িয়ে তাই আমার পা কাঁপছে, চোখ কেমন আঁধার হয়ে আসছে, নিজের হস্তাক্ষরই কেমন অপরিচিত মনে হচ্ছে নিজের কাছে। কেননা আমার যা দেখার ছিল তার কিছুই আমি দেখতে পারিনি। শেখ মুজিবের কণ্ঠস্বর ছাড়া আর কারো কণ্ঠই আমি শুনতে চাই না। এই সামান্য, সংক্ষিপ্ত ও সীমাবদ্ধতার চেয়ে আরো বড়, আরো বিশদ, আরো প্রসারিত যেখানে এখনো তুমি দাঁড়িয়ে আছো তেমনি, ভালোবাসার ব্যাকুল হাত বাড়িয়ে। শেষ লাইনটা আমি আরেকবার বলতে চাচ্ছি। যেখানে এখনো তুমি দাঁড়িয়ে আছো তেমনি, ভালোবাসার ব্যাকুল হাত বাড়িয়ে। চোখ এখনো জল জল করছে তোমার, মুখে এখনো সেই হাসির রেখা মেলায়নি, সাদা পাঞ্জাবি এখনো বাতাসে উড়ছে। তোমার হৃদয়ের মধ্যেই আমার প্রিয়তম মাতৃভূমির প্রথম অভিজ্ঞতা। আমি যখন তোমার জন্য সভামঞ্চে উঠে দাঁড়াবো, তখন করতালির বদলে সকলের চোখ বেয়ে প্লাবিত হবে অশ্রু। মুখরতার স্থলে আবেগাপ্লুত হয়ে আসবে সবার হৃদয়, আর সবার অজান্তে তোমার জন্য হৃদয়ে হৃদয়ে রচিত হবে অমর কবিতা। একটি নিবিড় গোলাপ ফুটে উঠবে ঠিক তখনই সভাস্থলে অকস্মাৎ। একটি কোকিল জয় বাংলা বলে দূরে কোথাও গাছের ফাঁকে ডেকে উঠবে। একদল শালিক উড়ে এসে বসবে সভামঞ্চের উপরে। তোমার সোনার বাংলার পতাকা হাতে আবার ঘুরে দাঁড়াবে তোমার দামাল ছেলেরা। আমি তোমার পায়ের শব্দ শুনতে পাই। তোমার জন্মদিনের সভায় আমি যখন উঠে দাঁড়াবো, তখন আমার চোখ, মুখ, ইন্দ্রিয় ও অনুভূতি সব শব্দ, ঘ্রাণ আর আকর্ষণ ভেদ করে কেবল তোমার দিকেই প্রবাহিত হতে থাকবে। আর কোনো শব্দই আমি শুনব না, কেবল তোমার প্রিয় কণ্ঠস্বর ছাড়া। আর কোনো দৃশ্যই আমি দেখব না, কেবল তোমার প্রিয় মুখাবয়ব ছাড়া। আমি দেখব আমার চোখ, মুখ ও হৃদয় একজন শেখ মুজিবের দিকে কেমন উৎকর্ণ, উন্মুখ ও প্রসারিত হয়ে আছে। শেখ মুজিব ছাড়া আর কারো কণ্ঠই আমি শুনতে চাই না। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো হাসান আরিফ, আপনার কাছে জানতে চাইব, আপনি তো নিরন্তর এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন এবং কাজ করে যাচ্ছেন। আমরা এটা মঞ্চে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি। এই শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনি আসলে কি করছেন, এই বিষয়গুলো যদি একটু আজকে দর্শকদের উদ্দেশ্যে বলেন। ইতিহাস সাক্ষী দেয় যে HMV এক পিঠে বঙ্গবন্ধুর 18 মিনিটের ভাষণ, আরেক পিঠে এই গানটি দিয়ে একটি রেকর্ড বের করেছিল এবং 2000 রেকর্ড তারা বাংলাদেশের প্রথম সরকারকে উপহার হিসেবে দিয়েছিল। ফলে এই 7ই মার্চের ভাষণটির বিস্তৃতি ঘটে। আমি ওখান থেকে একেবারে তরুণ কবিরা যে লেখা লিখছেন, সেখান থেকে আমি কবিতা নিয়ে পাবনায় বনমালী ইনস্টিটিউটের বাচ্চাদের নিয়ে একটি কাজ করছি। এই
মানে এই পরিবেশনাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ। আমি ঢাকায় সৈয়দ শামসুল হকের বঙ্গবন্ধু বীরগাথা এবং তার সঙ্গে একেবারে তরুণ লেখক সাদিকুর রহমান পরাগ, তিনি আবার একটি ইতিহাস লিখেছেন বঙ্গবন্ধুর। এই দুইটাকে মিলে বঙ্গবন্ধু বীরগাথা এটি করছি। বাহ, আমরা অত্যন্ত আনন্দিত আরিফ ভাই। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং এই স্বপ্নগুলো অবশ্যই আমরা দেখতে পাবো। আমি কবি আসলাম সানি ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্নটি নিয়ে আসছি যে সানি ভাই, আপনি তো আপনার দীর্ঘদিনের এই কর্মকাণ্ডে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি অনেক কিছু রচনা করেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে আপনার বিশেষ কোনো পরিকল্পনা যে কি করছেন বা কি আছে সেইটা একটু যদি আমাদেরকে জানান। আমরা চেষ্টা করে যাচ্ছি ছোট্ট পরিসরে, খুব বেশি জায়গায় যাওয়া যাচ্ছে না, খুব বেশি মানুষকে ডাকা যাচ্ছে না। আমি বঙ্গবন্ধুর জন্য, এছাড়া আমার এবার বঙ্গবন্ধুর উপর সব মিলিয়ে প্রায় 50টি বই সম্পাদনা, এর মধ্যে বেশি। আর মৌলিক রয়েছে আমার এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে শুধু ছড়ার বই 173টি ছড়ার, আর কবিতা আছে। কবিতাটা একটু কম লেখা হচ্ছে ইদানিং। আর বঙ্গবন্ধুকে নিয়ে গল্পের বই রয়েছে আমার শিশু একাডেমি থেকে। রুম্পা যাবে বঙ্গবন্ধু বাড়ি, একটা ছোট্ট বাচ্চাদের গল্পের বই, এটা 2টা এডিশন হয়ে গেছে এ পর্যন্ত। এছাড়া বাংলা একাডেমিতে আমার বই। যাই হোক, আমি একদিকে লেখালেখির কাজটা করি, জাতীয় কবিতা পরিষদ আমার প্রাণের, এর 34টি বছর আমরা এবার পেরিয়ে যাচ্ছি। এই দুর্যোগেও আমরা কেউ কোনো জায়গায় বসে নেই। সানি ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই অত্যন্ত অনুপ্রাণিত হলাম। মনে হচ্ছে যে সবসময় যেটা আমরা হৃদয়ে ধারণ করি, উচ্চারণ করি, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংসদ টিভির শতবর্ষের শত কবিতা আয়োজনের বাকি পর্বগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে কষ্ট করে সময় দিয়েছেন শ্রদ্ধাভাজন হাসান আরিফ এবং আসলাম সানি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আবৃত্তি করলেন সবাইকে ভালোবাসা জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।